ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ডেডিকেট করে চতুর্দশপদী সনেট, মানে চতুর্দশপদী কবিতাকেই সনেট ইংলিশে বলা হয়, কবিতাটি উনি টোটালি ডেডিকেট করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে মধুসূদন দত্তের সম্পর্কটা খুব একটা কিন্তু ভালো ছিল না। কারণ হচ্ছে এটাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তকে খুব একটা পছন্দ করতেন না। তার কারণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত শুরু থেকেই যেহেতু বিদেশি শিক্ষার প্রতি একটা আকৃষ্ট বোধ করেছিলেন এবং তার জীবনের সাধনার বেশিটা মানে সম্পূর্ণই জাস্ট 5টি বছর উনি দিয়েছিলেন বাংলা সাহিত্যে, বাকি সময়টাই উনি দিয়ে দিয়েছিলেন ইংলিশ সাহিত্য চর্চার জন্য, যেটা কিনা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একদমই পছন্দের ছিল না। কারণ উনি জানতেন মাইকেল মধুসূদন দত্তের মধ্যে যে একটা ক্ষমতা, যে অসীম ক্ষমতা রয়েছে, যেটা কিনা বিদেশের মাটিতে নষ্ট হচ্ছে, সেই কারণ হেতু উনি অত্যন্ত বিরক্ত ছিলেন। তার পাশাপাশি মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবনযাপনে নিজেকে নিবৃত্ত করেছিলেন, কোনো শৃঙ্খলা ছিল না। অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত অনুশীলনশীল ব্যক্তি, শাসন নিয়মকানুন মানা, ন্যায়পরায়ণ ব্যক্তি। সেই কারণ হেতু ভাবনা চিন্তার একটা বিরাট বড় পার্থক্য ছিল। তা সত্ত্বেও মতামত, মান সম্মান বা ভাবনা চিন্তার বিরাট বড় একটা মানে অন্তরায় থাকা সত্ত্বেও মাইকেল মধুসূদন দত্ত জানতেন বিদ্যাসাগরের ক্ষমতার কথা, বা ওনার যে বিরাট জ্ঞান বা ভাণ্ডার, কেন নাকি ঈশ্বর মানে সাগরের মানে জ্ঞানের সাগর বলা হয় সেই কারণটা, আর মাইকেল মধুসূদন দত্তের মধ্যে যে কী অসম্ভব ক্ষমতা রয়েছে, উনি যে কতটা দক্ষশালী সত্তা ছিলেন, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও জানতেন। এই প্রত্যেকের প্রতি দুজনের প্রতি যে জ্ঞান বা ক্ষমতা, সেই ক্ষমতার প্রতি কিন্তু দুজনেই কিন্তু ওয়াকিবল ছিলেন। সমস্যাটা একটা জায়গাতে ছিল। সমস্যাটা হচ্ছে যে মতামত আর জীবনযাত্রার মধ্যে যে একটা বিরাট বড় বৈসাদৃশ্য, তার কারণ হেতু। ঘটনাটা এমন হয়েছিল যখন বিদেশের মাটিতে একদমই শেষ পর্ব, মাইকেল মধুসূদন দত্ত প্রায় ওনার জরিমানা হয়ে যায় একটা কারণ হেতু। তো ওনার টাকার দরকার ছিল সেখানে, না হলে ওনাকে তুলে নিয়ে যাবে। তখন মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটা চিঠি লিখেছিলেন ঠিক এই টোনে, যে আপনি কি চান আপনার দেশের এত বড় ক্ষমতাশালী এক ব্যক্তি যে কিনা বিদেশের মাটিতে এরকম বিদেশের জেলখানায় পড়ে পচুক, বা এই সামথিং, দ্যাট ওয়াজ দ্য টোন, বাট উনি ওনার ভাষায় লিখেছিলেন বলে একটা বিস্তারিত চিঠি লিখেছিলেন যে আমার টাকা চাই, আমাকে পাঠান। কারণ উনি জানতেন উনি দয়ার সাগর, উনি জানতেন, সেই কারণেই ডেডিকেশনটা ব্যাক টু দ্য ইন্ডিয়া উনি এটা লিখেছিলেন। তাও যাই হোক, ঘটনার চক্রে লেখার পর চিঠিটা আমার বিদ্যাসাগরের কাছে বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে এসে ওনার হাতে পৌঁছতে তো সেই সময় সময় লাগতো। তখন তো স্পিড বোট ছিল না, ওখানেও তখন 1.5 মাস না 2 মাস মতো সময় দেওয়া হয়েছিল, যে যদি জরিমানা না দেওয়া হয় তো ওনাকে তুলে নিয়ে যাবে। তো এরকম একটা ঘটনা ছিলই। যাই হোক, বিদ্যাসাগর যথারীতি পাঠিয়ে দেন টাকা। যেই দিনই পুলিশ ঢোকার কথা সেই দিনই টাকা এসে পৌঁছায়, তো উনি দেন, বেরিয়ে যান ওখান থেকে। উনি একদম নিজেকে বিদেশ থেকে তুলে নিয়ে এসে বা নিজের ভারতে প্রতিষ্ঠা করেন। তখন বিদ্যাসাগর লিখেছিলেন ওই চিঠির উত্তরে যে কেন বিদেশের মাটিতে নিজের ক্ষমতাগুলোকে এইভাবে নষ্ট করছো, বা বিদেশিদের মাঝখানে নিজের নক্ষত্রপূর্ণ ক্ষমতা বা জগৎটাকে সমৃদ্ধশালী করার চেষ্টা করছো। আমাদের এখানে এসো, এখানে সাধনা করো, এখানে চর্চা করো, এখানে নামকে সমৃদ্ধ করো। তখনই ওনার 5টি বছর উনি সাধনা করে ওনার যা প্রাপ্তি ঘটিয়েছিলেন। বলা হয় যদি রবীন্দ্রনাথ ঠাকুর যে কন্টেম্পোরারি কেউ হতে পারেন, তাহলে কিন্তু সেটা মাইকেল মধুসূদন দত্তই থাকতো। মাইকেল মধুসূদন দত্ত যদি ওনার মতো বেঁচে থাকতে পারতেন, বা ওনার মতো যদি পুরো সময়টা বাংলা সাহিত্যের জন্য দিতে পারতেন, তাহলে হয়তো ওনাকে ছাপিয়ে যাবার ক্ষমতাও হয়তো উনি রাখতেন, মাইকেল মধুসূদন রাখতেন। তো এতটাই উনি ভার্সেটাইল বা বহুমুখী ক্ষমতার অধিকারী ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাত্র 5টি বছর দিয়ে উনি যা পাণ্ডিত্য দেখিয়ে গেছেন, তা অত্যন্ত বিস্মৃতকর একটা মানে অন্যান্য খ্যাতনামা পণ্ডিতশীল সত্তাদের কাছে বিস্মিতকর একটা ব্যাপারই বটে। তো বিদ্যাসাগরকে নিয়ে ওনার ডেডিকেট এই কবিতাটা, এই কবিতার মধ্যে থ্রু আউট উনি ওনার শ্রেষ্ঠত্ব দেখিয়ে গেছেন। যেমন হিমালয় হলো একদম শ্রেষ্ঠ শিখরে থাকা, তেমনি উনি শ্রেষ্ঠ শিখরে থাকার
ক্ষমতাশালী জ্ঞানের সাগর বলেছেন, উনি দীনেদের বন্ধু, দীনবন্ধু বলেছেন। উনি বিদ্যাসাগরকে গরিব বলেননি, উনি বলেছেন যে তুমি হচ্ছে দরিদ্রদের বন্ধু, প্রিয় বন্ধু, আক্ষরিক কথায় বন্ধু। প্রথমের লাইনের শুরুতে উনি এটা দিয়ে শুরু করে উনি শেষ করেছেন। তো এইভাবেই কবিতাটা শুরু, যেই কবিতাটা লাইন বাই লাইন বলতে হবে যে বিদ্যাসাগর তুমি খ্যাত ভারতে। মাইকেল মধুসূদন দত্ত বলছেন বিদ্যাসাগর তুমি ভারতে বিখ্যাত, ভারতে তোমার অনেক নাম যশ সমৃদ্ধি সব কিছু। করুণা আর সিন্ধু তুমি, সিন্ধু মানে বিরাট বড় মহাসমুদ্র, করুণা মানে হচ্ছে মার্সি কাইন্ডনেস, দয়ালুর, তুমি একদম মহাসমুদ্র, তুমি সিন্ধু। সেই জানে মনে, বলছে যে তোমায় চিনেছে সে মনে মনে জানে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কিসের জন্য খ্যাত, মানে উনি কোথায় খ্যাত, কিসের জন্য, কি উনি বিখ্যাত ভারতে, উনি কিসের সিন্ধুর মতো, উনি করুণার সিন্ধুর মতো। সেই জানে মনে মনে দিন যে দিনের বন্ধু, মানে গরিবই যে গরিবের বন্ধু, সে যখন যা যা গরিব আছে সকলের তুমি, দরিদ্র সকল শ্রেণীর তুমি পরম বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, মানে অমৃত সূর্য, মানে উত্তপ্ত সূর্যের কিরণের মতো হিমালয় যে পর্বত একদম একদম তার যেই গর্ভ নিয়ে দাঁড়িয়ে থাকে, তার যেই গরিমা রয়েছে না, একটা তো হিমালয় ওয়ার্ল্ড অ্যাক্রস দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক। তো এই যে সোনালি পর্বত, ফার্স্ট যখন সানরেটা এসে পতিত হয় হিমালয়ের উপর, লুকটা কেমন হয়, সোনালির মতো। তাই জন্য হিমাদ্রি মানে কিন্তু সোনার পর্বত, মানে হিমালয়কে বলছে। হেমক্লান্ত অম্লান কিরণে, হেমক্লান্ত মানে তার রূপের কথা বলছে। তুমি জগতে উজ্জ্বল, তুমি জগতে খ্যাত, তোমার মহিমার কোনো সীমা নেই, তোমার করুণার কোনো সীমা নেই বা পার নেই। যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, মানে যে মানুষ তোমার এই সোনার চরণে পাতে আশ্রয় বা ঠাঁই পেয়ে যায়, সেই জানে কত গুণ ধরে কত মতে, সেই জানে যে তার কত গুণ বা কত কিছু সবটাই রয়েছে। গিরিশ মানে হিমালয়কে বলা হচ্ছে গিরিশ্রেষ্ঠ, যে কি সেবা তার সেই সুখ সদনে, গৃহেতে তোমার গৃহ, তোমার হৃদয় মণ্ডলে বা হৃদয়ের কোঠরে যে কত সেবা, কত করুণা, স্নেহ, প্রীতি, পরম আনন্দ লুকিয়ে রয়েছে, যে তোমার সাথে তোমাকে দেখেছে, তোমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, সেই জানে। দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী, এবার বলছে যে সকল বাড়ি মানে বৃষ্টির জল, সকল নদী পরিচ্ছন্ন, তুমি কিঙ্করী, তুমি একটা দাসী, যোগায় অমৃত ফল পরম আনন্দে, বলছে অত্যন্ত যত্নে আনন্দে অমৃত ফল, সব থেকে মধুর যে একদম পবিত্র যে ফল তা যোগান দেয়। আসলে হিমালয়ের গুণের সাথে হিমালয়ের মধ্যে যে খ্যাতি হয়েছে, একদম সর্বব্যাপী যে খ্যাতি, সেই গুণাদির সাথে বিদ্যাসাগরের গুণের উনি তুলনা করছেন। সেও যেমন গুণবান, তুমিও সমতুল্য হিমালয়ের রূপী গুণবান। এখানে উনি উপমা দিয়ে ব্যবহার করেছেন, উদাহরণ যাকে বলা হয়। আমরা যেমন বলে থাকি না, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ, মানে রোজের মতো মেয়েটি সুন্দর, তেমনিভাবে হিমালয়ের মতো যে হিমালয়ের যে গুণ, তার যে সৌন্দর্য, যার জন্য সে বিশ্বব্যাপী যে খ্যাতি অর্জন করে বসে আছে গিরির শ্রেষ্ঠ হিসেবে, তুমিও ঠিক তেমনি সমতুল্য শ্রেষ্ঠ, মানে প্রধান। যোগায় অমৃত ফল পরম আনন্দে, আমি আবার রিপিট করে দিলাম লাইনটা, অত্যন্ত যত্নে যে সকল মধুর ফল দেয়। দীর্ঘ শির তরু দল দাসর উপধরি, তোমার যে দীর্ঘ শিরা তরুণদের জন্য মনে যে আশা, দাসর উপধরি, সবসময় নিজেকে পরের জন্য সেবার মতো মানে নিজেকে নিমজ্জিত করে দিচ্ছ। কেউ সাহায্য চাইলে, কেউ যখন কারোর হয়ে কিছু করে, লাইক একটা দাসের মতো কাজ করে না, সেবার মতো নিজেকে তুলে দিয়েছো, দাসের মতো অন্যের জীবনে তাকে উদ্ধার করার জন্য একদম সম্পূর্ণ করে দিয়েছো। পরিমল ফুল কুলো দশ দিশ ভরে, সুগন্ধ, পরিমল মানে সুগন্ধ ফুলের মতো 10টা যে দিক রয়েছে, 10টা দিক তো আবার 10টা, এমনি 4টে ভাগ, আবার যে উত্তর পূর্ব, পূর্ব পশ্চিম, পূর্ব দক্ষিণ করিয়ে তো পুরো রোটেশনালি 10খানা যে দিক রয়েছে, তার সকল দিকে তোমার সুগন্ধি ভরে গেছে।
যেমন পুরো ভারতের রেডিয়েশন নিয়ে যেমন হিমালয়ের সকল এক একটা জায়গায় গেলে আমরা এক একটা গ্লেসিয়ার দেখতে পাই, তেমনি বিদ্যাসাগরেরও সেই গুণের যে সুগন্ধি বা তার যে খ্যাতি তা ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী সকল দিকে। দিবসে শীতল ও শাসী ছায়ায় একটা শীতল দিনের যে মানে নিঃশ্বাস ছায়ায় বনের যে ঈশ্বর নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নিশায় মানে রাত্রেবেলার যে শান্ত নিদ্রা রয়েছে, তা যে নিদ্রা মানুষের মনে ক্লান্তিকে দূর করে, সেই ক্লান্তি দেয় তোমার জীবনের উপস্থিতি বা তোমার ছায়া বা তোমার উপস্থিতি বা তোমার করুণা বা নজরে যদি কারোর উপর পড়ে, তার ওপরেতে এই ছায়াটা এসে তোমাকে সমৃদ্ধ করে।